বন্ধুরা, কারোর ব্যাপারে নিন্দা করা, কারোর ব্যাপারে কটু কথা বলা, কাউকে ঈর্ষা করা, এই সমস্ত কিছু আপনার উন্নতি ও খুশিতে বাধার সৃষ্টি করে, আপনার জীবনে গভীর প্রভাব ফেলে। ভাগ্যের লেখা কি কখনো কেউ মেটাতে পারে? আজকের এই কাহিনীটি থেকে আপনি জানতে পারবেন যে যা কিছুই আমাদের জন্মের আগেই লেখা হয়ে গেছে, সেগুলো কি কখনো মেটানো যেতে পারে? যদি আপনি এই সমস্ত কিছু জানতে চান, তাহলে এই সুন্দর কাহিনীটি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। বন্ধুরা, প্রাচীন সময়ের কথা। এক গ্রামে রামু নামের এক গরিব কৃষক বসবাস করত। তার পরিবারের শুধুমাত্র সে এবং তার স্ত্রী ছিল। ওই কৃষকের ঘরে অনেক সময় পর একটি বাচ্চার জন্ম হয়। ওই কৃষক এবং তার স্ত্রী খুবই খুশি ছিল। আশেপাশের সমস্ত লোকেরা তাকে শুভকামনা জানাতে আসে। এরপর একদিন সকালে ওই কৃষকের ঘরের দরজার বাইরে থেকে এক সাধু ভিক্ষা চাওয়ার জন্য আওয়াজ দেয়। ওই কৃষকের ঘরে আজ খুবই খুশির দিন ছিল। এই জন্য সে ওই সাধু মহারাজকে ভেতরে আসার জন্য বলে এবং তাকে বসার জন্য বলে। এরপর যখন সাধু মহারাজ ঘরের মধ্যে বসেন, তখন কৃষক বলে, হে মহাত্মা, আমার ঘরে অনেক দিন পর বাচ্চার জন্ম হয়েছে, আপনি দয়া করে এর নামকরণ করে দিন। এরপর ওই সাধু যখনই ওই বাচ্চাকে নিজের কোলে তোলেন, ঠিক তখনই তিনি দেখেন যে ওই বাচ্চার শরীরের মধ্যে একটি চিহ্ন রয়েছে, যেটা রাজযোগকে দর্শিত করে। সাধু ওই বাচ্চার শরীরের মধ্যে এই চিহ্নটি দেখে অবাক হয়ে যায়। এরপর ওই কৃষক যখন সাধুকে খুবই অবাক হতে দেখে, তখন সে সাধুকে জিজ্ঞাসা করে, হে মহাত্মা, কি ব্যাপার, আপনাকে এতটা উতলা দেখাচ্ছে কেন? তখন সাধু বলে, পুত্র, আমি উতলা নই, আমি তো খুবই খুশি, কারণ তোমার পুত্র খুবই ভাগ্যবান, তোমার পুত্রের ভাগ্যে রাজযোগ লেখা আছে। তখন কৃষক বলে, হে মহাত্মা, আমি আপনার কথাটি বুঝতে পারলাম না, আপনি কি বলতে চান? তখন সাধু বলেন যে তোমার পুত্র একদিন রাজা হবে, এর বিবাহ 16 বছর বয়সে এই রাজ্যের রাজকুমারীর সঙ্গে হবে। এরপর তোমার পুত্র এই রাজ্যের রাজা হয়ে উঠবে। ওই সাধুর কথা শুনে রামু খুবই খুশি হয়ে ওঠে। এরপর যখন গ্রামের সমস্ত লোকেরা এটা জানতে পারে যে রামুর পুত্র একদিন এই রাজ্যের রাজা হয়ে উঠবে, তখন ওই সমস্ত লোকেরা তাকে দেখার জন্য আসতে থাকে। এরপর একদিন ওই রাজ্যের রাজা একটি হরিণের শিকার করতে করতে জঙ্গলের অনেক গভীরে পৌঁছে যায়, কিন্তু তবুও রাজা ওই হরিণটিকে খুঁজে পান না। রাজা ওই হরিণটির পিছনে ছুটতে ছুটতে অনেক তৃষ্ণার্ত হয়ে পড়েন, কিন্তু রাজা তার আশেপাশে কোনো নদী কিংবা পুকুর দেখতে পান না, যেখান থেকে তিনি একটু জল পান করে তার তৃষ্ণা মেটাতে পারেন। রাজা অনেকক্ষণ ধরে ওই জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে থাকে। এরপর রাজা একটু জলের খোঁজ করতে করতে ওই গ্রামের মধ্যে পৌঁছে যান, যেখানে ওই রামু বসবাস করত। ঠিক তখন